আজ অনেক দিন পর মায়াভিলায় খুশির হাওয়া বইছে। সবাইকে কি ভীষণ প্রাণবন্ত লাগছে। চারদিকে হই হই, উলুধ্বনি, শাঁখ, মাইকে বিসমিল্লার সানাই, তার সঙ্গে ফুলের গন্ধ, যাকে বলে নিঃস্বর্গ পরিবেশ। সত্যি ভেবেই ভালো লাগছে এ বাড়ি কেমন মেতে উঠেছে আনন্দে, কলরবের খুশিতে। আজ এসব আনন্দ মুহূর্তগুলো যাকে কেন্দ্র করে, সে হলো দীপশিখা, আমার অর্ধাঙ্গিনী, যাকে সঙ্গে নিয়ে আজ এক নতুন পথ চলার সাক্ষী হতে চলেছে। এই যে দুধে আলতার উপরে পা রেখে ধীরে ধীরে এ বাড়িতে প্রবেশ করো মা। বাপা আগে, বাপা আগে। আমাদের নতুন বউকে কিন্তু বেশ দেখতে হয়েছে, একেবারে মা লক্ষ্মী। এই শাড়িটা আরেকটু উঁচু করে ধরো। এ মা, শাড়িতে আলতা লেগে গেল তো। আরে চুপ কর সুটকি, এই মেয়েটা তো পাকা হয়েছে না। এ মা, নতুন বউ বসে পড়লো কেন? কি হয়েছে মা, ওভাবে বসে পড়লে যে? পায়ে কি যেন একটা ফুটলো। কি ফুটলো? দেখি দেখি। উমা, এই যে রক্ত! কি অলক্ষণে কাণ্ড দেখো দেখি। ওই ছুটকি, শিগগির গিয়ে তোর ডাক্তার পিসিকে একবার ডেকে নিয়ে আয় দেখি। না না, ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। তা বললে কি হয় মা? এই তো আমি হাঁটতে পারছি। এরপর দীপশিখা এলোমেলো পায়ে হেঁটে ঢুকলো বাড়ির ভেতর। না, তারপর আর কোনো অঘটন হয়নি। বৌভাতের অনুষ্ঠান চলল গম গমিয়ে। আরে রান্না সব তৈরি তো? হ্যাঁ বাবা। আরে কোনে যাত্রী এসে গেছে, কোথায় বসাবো? এই যে এদিকে আসুন, এদিকে। এই তত্ত্বগুলো কোথায় রাখবো? কেন ঢুকে যে প্যাসেজটা, ওটা তো তত্ত্ব রাখার জায়গা সাজানো হয়েছে। তা এ কি পা দিয়ে একেবারে ফাঁকা? আরো দু তিন খান মিষ্টি নিন। একখানাই তো খেয়েছি, এর থেকে বেশি কিন্তু পারবো না। হাই সুগার, হাই সুগার। বলেন কি দাদা, এই মজুমদার বাবু এলেন না? খেতে বসে পড়লে যে, ওদিকে যে এত কাজ কে সামলাবে? হবে হবে, আগে খেয়ে নি, পেটে খেলেই তো পিঠে সয়। আরে দিগন্তদা, অর্ণব যে, খাবার দাবার সব ঠিকঠাক ছিল তো? মাস্টার কি করেছো? হ্যাঁ, একেবারে কবজি ডুবিয়ে খেয়েছি। বেশ বেশ, তাহলে আমি এখন আসি, ওদিকটা আবার কাজ আছে। সেদিন ছিল তারায় ভরা জ্যোৎস্না মাখা রাত। বিয়ের অনুষ্ঠান মিটে গেছে তাও দুদিন হলো। বাড়ির সকলেই ছাদে আসতে বারবার বারণ করেছিল, তুমি আমাকে ভোর সন্ধেবেলা এখানে সেই নিয়ে এলে। বাড়ির মধ্যে মা কাকিমারা তোমাকে সব সময় ঘিরে রাখে, কথা বলার সময় কোথায়? কত কথা জমে আছে জানো? ওসব তো পরেও বলা যায় না কি? এখন এখানে শুধু শুধু। না 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 না, পরে বলা যায় না। আর তাছাড়া এই ছাদের ওপর বাড়ির লোকেদের পা পড়ে না আজ বহুকাল। নিচে একগাদা কাজ পড়ে আছে, ওরা আমায় খুঁজে না পেয়ে কি মনে করবে? আমি যাই। আহ শিখা, তোমার তারা দেখতে ভালো লাগে না? ভালো লাগে তো, কিন্তু কে কে ওদিকে? কে? তুমি কার কথা বলছো? এখানে তুমি আর আমি ছাড়া তো কেউ নেই। কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম, ওই অন্ধকারের গা ঘেঁষে কে যেন মিলিয়ে গেল। তুমি নুপুরের শব্দ শুনতে পাওনি? না, আমি তো কিচ্ছু শুনতে পাইনি। না না, আমি স্পষ্ট দেখেছি। ছাড়ো না, ওসব তোমার মনের ভুল, বাদ দাও। হ্যাঁ, আমরা যেন কি বলছিলাম? বৌমা, বৌমা, কোথায় গেলে? এই রে, মা ডাকছে, আমাকে যেতে হবে। আর আমাদের কথাগুলো? সব পরে হবে, তুমি জমিয়ে রাখো, এক্কেবারে শুনবো। কে যেন গান গাইছে, কি সুন্দর সুর। সামনের এই বন্ধ দরজার উপাস থেকে শব্দটা আসছে। বৌমা, কোথায় তুমি? হ্যাঁ, যাই মা। কোথায় ছিলে, কোথায় এতক্ষণ? আমি কখন থেকে ডাকছি, সন্ধে উতরে গেছে, সবাইকে চা দিতে হবে, জানো না? আসলে মা, আপনার ছেলে ডেকেছিল, তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এবার চাগুলো সরলার সঙ্গে সঙ্গে গিয়ে তুমি ঘরে ঘরে দিয়ে এসো। আচ্ছা মা। কিছু বলবে বৌমা? হ্যাঁ, ওই ওপরের ঘরে কে যেন গান গাইছিল শুনলাম। আহ বৌমা, তুমি তো নতুন এসেছো, সব ব্যাপারে তো নাক গলিও না তো।
আর দীপু তোমায় ছাতে নিয়ে গেছিল? ওর আক্কেল যে কবে হবে। দীপু, দীপু! আচ্ছা, এ বাড়িতে এত কড়া কড়া নিয়ম কেন? কড়া নিয়ম মানে? এই যে তুমি ছাদে নিয়ে গেলে, মা জানতে পেরে রাগ করছেন। আরে না না না, তেমন কিছু না। আমাদের বাড়িতে অনেক লোকের বাস, তাই হয়তো মা তোমায় বারণ করেছে। নাও এখন ঘুমিয়ে পড়ো তো, অনেক রাত হয়েছে। দরজার সামনে কি যেন একটা আওয়াজ, একটা পায়ের শব্দ আসছে না? ওকে কি একবার ডেকে জিজ্ঞেস করব? না না থাক, ক্লান্ত শরীরে ঘুমোচ্ছে, আমি বরং একবার দেখে আসি। এ কি, চারিদিকে কেমন অন্ধকার হয়ে গেল কি করে? কিছুই যে দেখা যাচ্ছে না। তবে কি আমি ভুল শুনলাম? না, ওই আবার শোনা যাচ্ছে নুপুরের শব্দ। কে হাঁটছে? ওই যে দেখা যাচ্ছে পরনে লাল বেনারসি। কে কে ওখানে? ও রাতে হঠাৎ কি থেকে যে কি হয়ে গেল, দীপশিখা কেন যে অজ্ঞান হয়ে পড়েছিল কিছুই বুঝে উঠতে পারলাম না। ডাক্তার ওকে দেখছেন মিনিট কতক হলো। আমি কোথায়? তুমি তো তোমার ঘরেই আছো, চিন্তা করো না। এখন শরীর কেমন লাগছে? ঠিক আছে, শুধু মাথাটা একটু ব্যথা। আমার কি হয়েছে? কিচ্ছু হয়নি তোমার, প্রেশারটা সামান্য লো হয়ে গিয়েছিল। কোনো চিন্তা করো না, আমি ওষুধ দিয়েছি, তুমি এখন শুধু বিশ্রাম নেবে, কেমন? হ্যাঁ রে দীপু, তোর বউ এত রাতে ঘরের বাইরে চলে যাচ্ছে, তুই কিছু বুঝতে পারিসনি। ও নয় নতুন, কিন্তু তুই তো এই বাড়ির নিয়ম কানুন সব কিছুই জানিস। রাতের বেলায় দরজার বাইরে একটা নূপুরের শব্দ আসছিল, ভাবলাম গিয়ে একবার দেখি। আমরা তো এতদিন এ বাড়িতে আছি, কই আমরা তো কখনো এসব শব্দ টব্দ শুনিনি বাপু। তাছাড়া নতুন বউ হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ানোর যে কি দরকার বুঝি না বাবা। বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি এমন ঘটনা ঘটবে। জানলে আমি কখনোই ঘরের থেকে একা বেরোতাম না। এখন ওনার সামনে এসব কথা আলোচনা করে কোনো লাভ নেই। ওনার এখন প্রপার রেস্টের প্রয়োজন। সন্ধেবেলায় ওষুধ দেওয়ার সময় ঘরে ঢুকে দীপশিখাকে দেখতে পেলাম না। পিছনে ঘুরতেই দেখলাম জানলার গড়াদে ওর কৌতূহলী দু চোখ মেলে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের দিকে। কি হয়েছে শিখা? তুমি এখনো দুধটুকুও খেলে না? ও সব পরে হবে। তুমি তুমি একটা সুর শুনতে পাচ্ছ? আবার আবার তুমি শুরু করলে এসব। সকালে কি বললো মা, ভুলে গেছো? দেখো শিখা, তোমায় একটা কথা বলি, সব কিছু জানার চেষ্টা করো না। এতে হয়তো কোনো অনাহুত বিপদের মুখে পড়তে পারি আমরা। আর যে সুর তুমি শুনছো সেটা আমার বর্দার ঘর থেকে আসছে, আর কিছু জানতে চেও না। বর্দার ঘর থেকে? তার কথা তো আমায় আগে বলোইনি। আর বিপদ কিসের? প্লিজ শিখা, আমি বললাম প্রশ্ন করো না। নাও এখন দুধটা খেয়ে ওষুধটা খেয়ে নাও। এদিকে এসো, এদিকে এসো দীপশিখা। কে কে? দিগন্ত, দিগন্ত! ওকে দেখো না, তুমি এসো। ঘুম ভাঙতে আজ রাতেও দেখলাম বিছানায় দীপশিখা নেই। দীপশিখা, দীপশিখা! না, কোনো সাড়া নেই। তবে কি কাল রাতের মতো আজও ঘরের বাইরে চলে গেল? উফ, ওকে নিয়ে আর পারা গেল না। বাড়ির কাউকে বলাও যাবে না, জানতে পারলে আবার হুলস্থুল কাণ্ড বাঁধবে। বাইরে এসে দীপশিখাকে কোথাও দেখতে পেলাম না। একটু এগোতেই পায়ে চ্যাটচ্যাটে কি যেন একটা ঠেকলো। তাকিয়ে দেখলাম রক্ত মাখা পায়ের ছাপ। সেই ছাপ উঠে গেছে ওপরের তলায়। এ কি, এত রক্ত এলো কোত্থেকে? তবে কি
দীপশিখার কোনো বিপদ হলো? আমি তড়িঘড়ি ছুটলুম সেই ছাপ অনুসরণ করে। তেতলায় এত অন্ধকারে দীপশিখাকে খুঁজবো কোথায়? আমি নিচে তাকাতেই দেখলাম মেঝের ওপর একটা দরজা। সেই খোলা দরজার পাল্লাই আমার পায়ে এসে ঠেকেছে। এই দরজার কথা তো আমি কোনোদিন শুনিনি। দেখলাম সেই রক্তমাখা পায়ের ছাপটাও এসে থেমেছে সেই দরজার কাছেই। মনে হলো দীপশিখা এদিকেই গেছে। খোলা দরজার ভিতরে তাকিয়ে দেখলাম ভেতরটা একেবারে অন্ধকার। দীপশিখা, দীপশিখা! না, নিচ থেকেও কোনো সাড়া শব্দ এলো না। খোলা দরজার ভিতরে পা রাখা মাত্রই সিঁড়ির ধাপ পায়ে ঠেকলো। মনে হলো কোনো সুড়ঙ্গের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। সুড়ঙ্গের শেষে একটা কুঠুরি। দীপশিখা দাঁড়িয়ে আছে সেই কুঠুরির ভেতর। ওর সামনে একটা বড় লোহার সিন্দুক। ও বারবার সিন্দুকটা খোলার চেষ্টা করছিল। এই দীপশিখা, দীপশিখা, কি করছো তুমি এখানে? ও সবে হাত দিও না, বিপদ হয়ে যাবে। চলে এসো, চলে এসো এক্ষুনি। না, এই সিন্ধুকের মধ্যে কি আছে না দেখে আমি কিছুতেই যাব না। আমি বলছি শোনো, এই বাড়ির আনাচে কানাচে বিপদ লুকিয়ে আছে। আমি দেখলাম ততক্ষণে দীপশিখা প্রায় খুলে ফেলেছে সিন্দুকের ডালা। তৎক্ষণাৎ একটা দমকা হাওয়া আমাদের শরীর ভেদ করে বেরিয়ে গেল সুড়ঙ্গের বাইরে। এ কি? এসব কি? কঙ্কাল! দীপশিখার কথা শুনে সিন্দুকের ভিতরে তাকিয়ে দেখলাম আস্ত একটা কঙ্কাল সিন্দুকের ভেতর, পরনে লাল বেনারসি। এ কার কঙ্কাল দিগন্ত? এ কারণেই তোমরা এতদিন আমার থেকে এসব কুকর্ম লুকোচ্ছিলে? বিশ্বাস করো দীপশিখা, আমি কিছু জানি না। আমি শুধু এটুকু বুঝতে পারছি খুব বড় কোনো বিপদ আসতে চলেছে। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও! এটা কার চিৎকার? এই চিৎকার তো বর্দার ঘর থেকে আসছে। এক্ষুনি চলো আমার সঙ্গে। আদিত্য, আদিত্য বাবা, দরজা খোল। আদিত্য, আমি নিশ্চিত বৌমা নিশ্চয়ই কিছু করেছে। এবারের কোনো নিষিদ্ধ স্থানে পা পড়েছে। হ্যাঁ, ওই ওপরতলার গোপন ঘরের ভিতর যে সিন্ধুক, সেই সিন্ধুকের ডালা আমি খুলেছি। ওই কঙ্কাল কার মা? সর্বনাশ হয়েছে। আর অভিশাপের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। সাধু বাবা মন্ত্র বলে অনেক সাধনার পর যে অভিশাপকে ওই সিন্ধুকের মধ্যে বন্দি করেছিল, আজ তুমি তা... হায় 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 হায়, কি করি আমি এখন? সরলা, এখন ওকে বকাবকি করার সময় নয়। এই অভিশাপ থেকে বাঁচার একটা উপায় ভাবো। দমকা হাওয়ায় বন্ধ ঘরের দরজা খুলে গেল। দেখলাম ঘরের ভিতরে হুলস্থুল কাণ্ড। সেই ঘরের নিচেতে পড়ে আছে দাদা, আর দাদার টুটি টিপে ধরেছে এক অশরীরী, পরনে লাল বেনারসি, পায়ে ঘুঙুর। ওর উন্মুক্ত চুলগুলো হাওয়ার দাপটে এলো পাথারি দুলছে। তোকে শেষ না করে আমার মুক্তি নেই। আমাকে শেষ করেছিস তুই, তোকে আমি ছাড়বো না, ছাড়বো না আমি তোকে। ছেড়ে দাও, ছেড়ে দাও ওনাকে। কে কে তুমি? আমি আরাত্রিকা, এবারের বড় বউ। নামটা শুনে প্রথমে চমকে উঠলাম। ধীরে ধীরে সেই মূর্তি ঘুরে তাকালো আমার দিকে। অশরীরীর মুখ থেকে চমকে গেলাম। বৌদিমণি, তুমি? হ্যাঁ, আমি প্রতিশোধ না নিয়ে আমি কিছুতেই ফিরব না। কি ভেবেছিলি আমাকে খুন করে ওই সিন্ধুকের মধ্যে আটকে রাখলি আমার হাত থেকে বেঁচে যাবি? আজ তোদের শেষ করে তবে আমার মুক্তি। খুন? কে খুন করেছে তোমায়? হ্যাঁ, খুন। আমায় খুন করেছে ওরা। তুই তো জানো, নাচ ছিল আমার প্রাণের চাইতেও প্রিয়। বিয়ের আগেও প্রতিশ্রুতি দিয়েছিল ওর গান নিয়ে থাকবে, আর আমি নাচ করলে ওর কোনো সমস্যা নেই। কিন্তু বিয়ের পর সব কিছু বদলে গেল। দিগন্ত, দিগন্ত, তুমি বাইরে চলে গেলে। এবারই সকলের আমার ওপরের অত্যাচারের মাত্রা বাড়তে লাগলো দিন দিন। নাচ ছাড়া আমার দম বন্ধ লাগতো। তাই একদিন লুকিয়ে পায়ে ঘুঙুর তুলে নিলাম। ওর মতের বিরুদ্ধে গেছিলাম বলে এক রাতে আমাকে গুলি করে মারে। মা, এইসব কি সত্যি? তবে তুমি যে বলেছিলে এ বাড়িতে নাকি কোনো অপদেবতার অভিশাপ আছে, সে অভিশাপেই বৌদিমণি বাড়ি ছেড়ে চলে গেছে। তুই বিশ্বাস কর দীপু, আমরা কিছুই করিনি। ও মিথ্যে বলছে। দীপু, দীপু, তুই তোর দাদাকে বাঁচা। দীপু, ও মরে যাবে, ও মরে যাবে। দীপু, আমি মিথ্যে বলছি? আমি তোদের কাউকে বাঁচতে দেব না, কাউকে না। দেখলাম সে অশরীরী ঝাঁপিয়ে পড়েছে দাদা আর মায়ের ওপর। দাদা যন্ত্রণায় ছটফট করছে।
এই অবস্থা আমি কি করব বুঝে উঠতে পারলাম না। দিদি ভাই, তুমি ওদের ছেড়ে দাও। তোমার হয়ে আমি ওদের শাস্তি দেব। তুমি নিশ্চিত থাকো, তোমার খুনের উপযুক্ত শাস্তি ওরা পাবে। আমি তোমার মুক্তিরও ব্যবস্থা করব। তোমার ছোট বোনের এটুকু মিনতি শোনো। আমি দেখলাম এরপর অশরীরী সেই জ্বলন্ত দুই চোখ ধীরে ধীরে শান্ত হয়ে এলো, তারপর হাওয়ায় মিলিয়ে গেল কোথায়। এরপর কেটে গেছে বেশ কিছু মাস। আরাত্রিকা সেনের হত্যা মামলায় বরদা আজীবন কারাবাসে দণ্ডিত হয়েছে। অকাল পক্ষাঘাতে আজ মা শয্যাশায়ী। বৌদিমণির আত্মার শান্তি কামনায় আমরা